শুরু করছি প্রথম পাঠ্যর পরের ক্লাস। যেখানে আমরা শেষ করেছি সেটা হচ্ছে কুন্তির সমস্ত প্রস্তাবকেই কর্ণ উপেক্ষা করেছে বা প্রত্যাখ্যান করেছে, এবং শেষ পর্যন্ত কুন্তি গমনোদ্যত। তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ, আমি যাই। যাওয়ার আগে একটি কথা শুধু, সম্ভব কি নয়, সব সত্ত্বেও সম্ভব কি নয়, যুদ্ধের পর আমার কাছে ফিরে আসবে তুমি তোমার পঞ্চভ্রাতার সঙ্গে। শেষ পর্যন্ত কুন্তি, আমরা এখানেই বোধহয় শেষ করেছিলাম যে বারবার তাকে পঞ্চভ্রাতা নিয়ে জ্যেষ্ঠ পাণ্ডব হিসেবে ফিরে আসার আকুতি জানিয়েছে। অর্থাৎ প্রকারান্তরে কুন্তি বারবার করে কর্ণর কাছে অনুরোধ করেছে কৌরব পক্ষ ত্যাগ করে পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য। কিন্তু অবিচল মনোভাব কর্ণের, বন্ধুত্বের যে নিগূঢ় বন্ধনে দুর্যোধনের সঙ্গে সে আবদ্ধ, যদিও সে জানে দুর্যোধন অনৈতিক, দুর্যোধন মিথ্যেবাদী, দুর্যোধন বিশ্বাসঘাতক, কিন্তু তবু সে তার বন্ধুত্বের শর্ত অনুযায়ী কখনোই দুর্যোধনকে ত্যাগ করে পাণ্ডব পক্ষে যোগদানে সম্মতি দেয়নি। এবং শেষ পর্যন্ত যখন কুন্তি গমনোদ্যত, সেই সময় দেখতে পাচ্ছি কর্ণ সস্নেহ সুর, মা যখন চলে যাচ্ছেন, যেটা দেখা সেটা হচ্ছে ইমোশন বা আবেগের যে ওঠাপড়া। কর্ণের চরিত্রের সবথেকে বড় দিক হচ্ছে তার আবেগের ওঠাপড়া। কখনো সে অত্যন্ত স্থিতধীর, রেশনাল, যুক্তিবাদী, ন্যায়নিষ্ঠ, আবার কখনো কখনো সে কিন্তু কুন্তির পুত্র, আবেগাকুল, মাতৃস্নেহ পাবার জন্য সেই মাতৃস্নেহ বঞ্চিত হৃদয়টা কখনো কখনো একেবারে উদ্বেলিত হয়ে উঠছে। মা, আর কথা বলো না, আমাকে অম্লান মনে বিদায় দাও, যেন তুমি অপরাধী নাও আমার কাছে, যেন আমার কোনো দুঃখ নেই, আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে তুমি। অর্থাৎ যে অপরাধ বোধ নিয়ে কুন্তি কর্ণের কাছে এসেছিল, সেই গ্লানি থেকে কর্ণ তাকে মুক্তি দিল। অর্থাৎ বোঝাই গেল যে তার জন্মবৃত্তান্ত এবং কর্ণকে ত্যাগ করবার যে পরিস্থিতিতে কুন্তি তাকে ত্যাগ করেছিল, পুত্র হিসেবে সেই যে অভিমান তার বুকে সঞ্চিত হয়েছিল এতদিন, সেই জায়গা থেকে কর্ণ তার মাকে মুক্তি দিচ্ছে। কুন্তি স্বপ্ন, কর্ণ শুধু স্বপ্ন। কর্ণ আর কটা দিন, কয়েক বৎসর, তারপর আমরা কুন্তি, কর্ণ, অর্জুন আমরা হয়ে যাব। মেঘাচ্ছন্ন উষার মতো ধূসর এক স্বপ্ন, হ্যাঁ, সেই সব অন্য লোকেদের মনে যারা এখনও জন্ম নেয়নি। অর্থাৎ ভবিষ্যতের কালো গর্ভে আমরা যেদিন কেউ থাকবো না, সেদিন কে কুন্তি, কে অর্জুন, কে কর্ণ, সেই গল্প কথা, সেই উপাখ্যানের এক একটা চরিত্র হয়ে উঠব। সেই দিন আমরা সব একাকার হয়ে যাব। এই যে প্রতিটা ক্ষেত্রে এইরকম ধরনের যে প্রকাশ, এবং তার ভাষাগত প্রকাশ, তার মননগত প্রকাশ, তার ভাবগত প্রকাশ, একটা অসাধারণ কাব্য সুষমায় গোটা নাটকটাকে যেন জড়িয়ে রাখে। এই যে আমরা হয়ে যাব মেঘাচ্ছন্ন উষার মতো ধূসর এক স্বপ্ন, তন্দ্রার ঘরে অর্ধশ্রুত কোনো ধ্বনির মতন এক মর্মর, সেই সব অন্য লোকেদের মনের মধ্যে যারা এখনও জন্ম নেয়নি। এগিয়ে এসে কুন্তিকে সে শেষবারের মতন মাকে আলিঙ্গন করছে। কুন্তি যাওয়ার সময় বলে যাচ্ছে, জানি না তোকে আবার দেখব কি না, জানি না আমাদের ভবিতব্য কী। এইভাবে আমরা দেখতে পাচ্ছি কুন্তি প্রস্থান করছে। একটা নাটকীয় ফেজ শেষ হচ্ছে। কর্ণর সঙ্গে কুন্তির যে সম্পর্ক, এবং সেই সম্পর্কের পরতে পরতে যে নাটকীয়তা, সম্পর্কের পরতে পরতে যে রহস্য, যে অনুভূতি, যে দ্বন্দ্ব, একটা টানটান আবেগ রয়েছে, সেই
একটা ফেজ অফ আবেগ এখানে শেষ হচ্ছে। নাটকের মনে হয় যেন নাটকের একটা অঙ্ক এখানে শেষ হচ্ছে। নাটকে যেমন অঙ্ক থাকে সেরকম একটা অঙ্ক যেন এখানে শেষ হচ্ছে। কুন্তির আশা, কুন্তির তার জন্মবৃত্তান্ত প্রকাশ করা, কর্ণের জন্মবৃত্তান্ত প্রকাশ করা, এবং ধীরে ধীরে সেই রহস্য উন্মোচিত হওয়া এবং শেষ পর্যন্ত কুন্তিকে প্রত্যাখ্যান করা, কুন্তির ফিরে যাওয়া পর্যন্ত ঠিক মনে হয় একটা একাঙ্ক নাটকের মতন যেন একটা ফেজ বা একটা প্রবাহ, নাট্য প্রবাহ তৈরি হয়েছে। অথচ সেই নাট্য প্রবাহের মধ্যে তার ভাষাগত ব্যঞ্জনা বলো, তার অভিব্যক্তিগত প্রগাঢ়তা বলো, সব দিক থেকেই এক ধরনের লিরিসিজম, এক ধরনের রোম্যান্টিকতা, এক ধরনের কাব্যিক সুষমা গোটা কাব্যটাকে ঘিরে রয়েছে। তাই কাব্য নাটক বলছি আমরা বারবার, যে যেখানে কাব্য রয়েছে, যেখানে নাটকীয় সেই সৌকর্য রয়েছে, এই দুটোই সমান্তরালভাবে এই কাব্য নাটকের মধ্যে কিন্তু বহমান। আচ্ছা, প্রথম বৃদ্ধ, দ্বিতীয় বৃদ্ধ, তারা কথোপকথনরত। এই বৃদ্ধদের উপস্থাপনা কিন্তু আরেকটা জিনিস। এই বৃদ্ধদের উপস্থাপনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সিন বা পরবর্তী সিকোয়েন্স বা পরবর্তী অঙ্কে কোন চরিত্রটা এসে প্রবেশ করবে এবং তার যেন একটা ভূমিকা করছে। এটাও একটা এই রীতিটা কিন্তু খুব ট্র্যাডিশনাল একটা রীতি। অনেক পুরনো সময় থেকেই, ধরো সেই ঊনবিংশ শতকের যে নাটক, সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা চরিত্র বা কোনো একটা দৃশ্য হওয়ার আগে তার কথামুখ বা গৌরচন্দ্রিকা হিসেবে কখনো বিবেক, কখনো একাধিক চরিত্র, কখনো বিদূষক, তারা এসে বা সখী, তারা এসে কি ঘটনা ঘটতে চলেছে, নয় সেটা গানের মাধ্যমে, নয় সেটা সলিলোকি বা স্বগতোক্তির মধ্যে দিয়ে, নয় সেটা কথোপকথনের মধ্যে দিয়ে যেন কিছু পরিমাণে তারা ব্যক্ত করে। অর্থাৎ পরবর্তী সিনটা কী হতে চলেছে, নাটকের এই যে ট্র্যাডিশনাল একটা ধারা, সেই ধারাটা কিন্তু নাট্যকার এখানে মেনটেন করেছেন। যে এই যে দুজন বৃদ্ধ, এই দুজন বৃদ্ধ কিন্তু সিকোয়েন্স বা নাটকীয় মুহূর্ত বা নাটকীয় ঘটনা পরে কি ঘটতে চলেছে সেইটার একটা কথামুখ বা সেটার একটা উপস্থাপনা তারা করে দিচ্ছে। হ্যাঁ, এবং কুন্তী যখন শেষ করছেন তখনও কিন্তু এই দুই বৃদ্ধের দুই বৃদ্ধ তারা উপস্থিত রয়েছে। আবার দ্রৌপদী যখন, মানে দ্বিতীয় সিকোয়েন্স বা দ্বিতীয় দৃশ্য যখন শুরু হচ্ছে বা কৃষ্ণ যখন আসছে, তখনও দেখতে পাচ্ছি এই দুই বৃদ্ধের কথোপকথনের মধ্যে দিয়ে আমরা ধরে নিতে পারছি যে পরবর্তী পর্যায়ে কে কর্ণের সঙ্গে দেখা করতে আসছে। এই যেমন আমি দেখতে পাচ্ছি সেই আলোক লক্ষণাকে কৃষানন, স্থূলাঙ্গী নন, নন অতি কৃষ্ণা বা রক্তবর্ণা, তেজস্বিনী, সুভাষিনী, রমণী রত্ন, যাকে অর্জন করেছিলেন অর্জুন আর ধর্মরাজ পণ রেখেছিলেন, সেই আমাদের দুঃখের আরম্ভ। এইখানে যাকে অর্জন করেছিলেন অর্জুন আর ধর্মরাজ পণ রেখেছিলেন, দুটো ছোট্ট ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে কিন্তু মহাভারতের আরও দুটো কাহিনীর এখানে উল্লেখ তারা করেছে, যেখানে স্বয়ংবর সভায় লক্ষ্যভেদ করে অর্জুন কৃষ্ণাকে অর্জন করেছেন, অথচ সেই অর্জিত কৃষ্ণাকে পণ রাখল দুর্যোধন। এখানেও মানে অদ্ভুত সিকোয়েন্স। প্রথমত তো অর্জন করা মানে কোনো বস্তু, নারী, পাঞ্চালী, তিনি একজন রক্তমাংসের নারী, তাকে জয় করলো, তাকে অর্জন করলো। হি ইজ নট আ মেটেরিয়াল, কিন্তু এখানে ট্রিটেড অ্যাজ আ মেটেরিয়াল, যেন একটা বস্তু, যেন একটা পণ্য, তাকে জয় করে নিয়ে এলো, যাকে অর্জন করে নিয়ে এলো। অর্জুন নিয়ে এলো তার ক্ষমতার বলে, তার বীরত্বর বলে অর্জুন সেই নারীকে অর্জন করে নিয়ে এলো। হ্যাঁ, প্রথমত যে নারীর পরিচয়টা এখানে কি, নারীকে অর্জন করছে, সে একটা পণ্য, নাথিং বাট আ পণ্য, একটা মেটেরিয়াল, একটা বস্তু, একটা অর্জন করলো অর্জুন, অথচ তাকে পণ রাখার অধিকার কার আছে? ধর্মরাজ যুধিষ্ঠির তাকে পণ রাখলো পাশা খেলায়। সে কি একটা বস্তু? সে কি জমি? সে কি বাড়ি? সে কি টাকা যেটাকে বাজি রাখা যায়, যেটাকে পণ রাখা যায়? হ্যাঁ, পাশা খেলায় তাকে বাজি রাখলো। রাজত্ব গেল, ধন সম্পদ গেল, শেষ সম্পদ ছিল যাজ্ঞসেনী, অর্থাৎ তার মধ্যে কোনো প্রাণ নেই, তিনি মানুষ নন। জমি, বাড়ি, টাকা কড়ি, ধন সম্পদ, স্ত্রীধন, বলতেই বলে স্ত্রীধন,
অর্থাৎ মানুষ হিসেবে রমণী যে মানুষ হিসেবে তার কোনো পরিচয় কিন্তু কাব্যের মধ্যে নেই, মহাকাব্যের মধ্যেও নেই, কাব্যের মধ্যেও নেই। তাই মানে নেই বলেই এখানে বুদ্ধদেব বসু লিখলেন যে যাকে অর্জন করেছিলেন অর্জুন, আর ধর্মরাজ পণ রেখেছিলেন। অর্জন করা যায় বস্তু, পণ রাখা যায় বস্তু, কোনো মানুষকে নয়। কিন্তু রমণী সে, তাকে অর্জন করলো অর্জুন, পণ রাখলো আরেক স্বামী, পাশা খেলার দানে তাকে পণ রেখেছে। সেই আমাদের দুঃখের আরম্ভ। এখানে কিন্তু আরেকটা মানে আরেকভাবে এটাকে ব্যাখ্যা করা যায়, ফেমিনিজমের দিক থেকেও এটাকে ব্যাখ্যা করা যায়। বা এই ছিল পেট্রিয়ার্কি, এই ছিল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখানে নারীকে অর্জন করে আনতে হয়, যেখানে নারীকে পাশা খেলায় পণ রাখা যায়, রাজত্ব ধন সম্পদের সঙ্গে সঙ্গে স্ত্রীধনকেও পণ রাখা যায়। কেমন? অর্থাৎ ইন্ডিভিজুয়াল হিসেবে রমণীর যে সম্মান সমাজের কাছে প্রাপ্য, বা ইন্ডিভিজুয়াল হিসেবে রমণীর যে পরিচয় সমাজের কাছে প্রাপ্য, সেটা কিন্তু সম্পূর্ণরূপে এখানে উপেক্ষিত। কিন্তু এর অর্থ কী? যাজ্ঞসেনী কেন এখানে? এই যে এইভাবে যে পারস্পরিক কথোপকথনের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি, আমরা মহাভারতের কিছু কিছু মানে স্টোরি লাইন, মহাভারতে কিছু কিছু স্টোরি লাইন বা কিছু কিছু ঘটনার একটা রেখা যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন, ঘটনার রেখা যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন। মানে এখানে যে দুটো সিকোয়েন্সের কথা বলা হচ্ছে, সেখান থেকে দুটো উপকাহিনী তৈরি হতে পারে, বা সেখান থেকে দুটো কাহিনী তৈরি হয়ে যেতে পারে, কিন্তু ছুঁয়ে বেরিয়ে গেল। যাজ্ঞসেনী বলতে যে দুটো কথা প্রথম মাথায় আসে, একটা হচ্ছে অর্জুন তাকে পণ রেখেছে, অর্জুন তাকে অর্জন করেছে, আর ধর্মরাজ যুধিষ্ঠির তাকে পণ রেখেছে। যাজ্ঞসেনীর সঙ্গে এই দুটো তার মহাকাব্যের মধ্যে তার এই দুটো ঘটনা যেন ট্যাগড হয়ে যায়, তার সঙ্গে যেন একেবারে এটা জুড়ে যায় যে এই হচ্ছে যাজ্ঞসেনী। সেই যাজ্ঞসেনী আসছেন কর্ণের সঙ্গে দেখা করতে। মানে কি? যাকে তার স্বামী অর্জন করে, যাকে তার অন্য স্বামী পণ রাখতে পারে, সেই রমণীর কি এত স্বাধীনতা আছে? সেই রমণীর কি এত ব্যক্তিত্ব আছে যে যিনি এককভাবে কর্ণের সঙ্গে আসছেন দেখা করার জন্য? প্রশ্ন একটা হতেই পারে এখানে। দ্রৌপদী এসে কর্ণের সঙ্গে দেখা করছেন, বৃদ্ধের কাছে তারা কথা বলে নিয়ে দ্রৌপদী। কিন্তু আপনারা কি শোনেননি যে দূত সভায় আমার সেই অকল্পনীয় অপমানের মুহূর্তে আমার ক্রন্দনময় বিলাপ শুনে কর্ণ হেসে উঠে বলেছিল যে নারীকে পঞ্চস্বামীও রক্ষা করতে পারে না, সে দাসী ছাড়া আর কি? যে স্বামীকে যে নারীকে তার পঞ্চস্বামীও রক্ষা করতে পারে না, সত্যি তো সে দাসী ছাড়া আর কি? এর থেকে তো লজ্জার কিছু হতে পারে না যে তার পঞ্চস্বামী কৌরবদের থেকে রক্ষা করতে পারলো, তার পঞ্চস্বামী তার বস্ত্রহরণের মতন লজ্জা থেকে তাকে রক্ষা করতে পারলো না। এক্ষেত্রে কর্ণের যে উক্তি, নিশ্চয়ই দ্রৌপদীর প্রতি তার যে এই উক্তি, সেটা দ্রৌপদীর সম্মানহানির পক্ষে যথেষ্ট। কিন্তু তার থেকেও পঞ্চ পাণ্ডবের প্রতি যে শ্লেষ, যে বিদ্রূপ, যে ব্যঙ্গ কর্ণের কণ্ঠে ফুটে উঠেছে, সেইটাও কিন্তু দেখতে হবে। কেবলমাত্র সে যে দ্রৌপদীকে শ্লেষ করেছে তা নয়, এই উক্তির মধ্যে দিয়ে দ্রৌপদীর থেকেও চরম অপমান হেনেছেন পঞ্চ পাণ্ডবের অকর্মণ্যতা, পঞ্চ পাণ্ডবের ওরকম নিশ্চুপ নিশ্চল হয়ে স্থবিরের মতন বসে দেখা যে তাদের স্ত্রীর কীভাবে সম্মান হানি ঘটছে, কীভাবে তাকে তার শ্লীলতা হানি করা হচ্ছে। স্বামী হিসেবে এই দেখার মতন পৌরুষের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দিকেই কিন্তু তিনি ইঙ্গিত করেছেন। ধ্রুপদ কন্যা যদি অপরাধ না নেন বলি অন্য এক কাহিনীও আমরা শুনেছি, আপনার স্বয়ংবর সভায় কর্ণের প্রত্যাখ্যান। অন্যায় থেকে অন্যায়ের জন্ম আশাতীত নয়। সুতরাং আপনাকে যে সেখানে
এই কথা বলেছে দাসী দাসী হওয়ার যোগ্য, তো তার পেছনেও তো একটা ইতিহাস আছে। সেই ইতিহাস হচ্ছে কিভাবে আপনার স্বয়ংবর সভা থেকে কর্ণকে প্রত্যাখ্যাত হয়ে, অপমানিত হয়ে, নিশ্চুপে মাথা নামিয়ে তাকে ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল। জীবনের প্রতিটা ক্ষেত্রে যেখানে তার বীরত্ব, যেখানে তার মহত্ব প্রশ্নাতীত, সেই সব জায়গায় তার জন্ম বৃত্তান্তকে কেন্দ্র করে নিয়ে তাকে যেভাবে অপমানিত হতে হয়েছে, তাকে যেভাবে মানসিক নির্যাতিত হতে হয়েছে, তার চরম লাঞ্ছিত হতে হয়েছে, সেই প্রতিটা অপমান, সেই প্রতিটা লাঞ্ছনা, সেই প্রতিটা নির্যাতন তাকে ঘুরে ঘুরে খেয়েছে, তাকে রক্তাক্ত করেছে। তার বীরত্ব, তার মহত্ব, তার ব্যক্তিত্বকে একেবারে তৃণের সাথে যেন মিশিয়ে দিয়েছে। এবং কর্ণ যখনই পেরেছে তার সেই অন্তরিত বা অন্তর্নিহিত তার সেই ক্ষোভ, তার সেই জ্বালা, তার সেই যন্ত্রণা, তার একটা জ্বালাময় বহিঃপ্রকাশ ঘটেছে। সুতরাং একটা অন্যায় তো আরেকটা অন্যায়ের জন্ম দেয়। সুতরাং যে অন্যায়ের প্রশ্ন আপনি তুললেন, যে আপনাকে দাসী বলে সে সেখানে কটূক্তি করেছে, আপনাকে অপমানিত করেছে, আপনার সম্ভ্রমকে সে সম্ভ্রমের প্রতি সম্ভ্রমকে সে পঙ্কিল করে তুলেছে, কিন্তু সেই সম্ভ্রম রক্ষায় আপনার স্বামীরা তো অপারগ। এটাই তো সবথেকে বড় কথা, যে কর্ণ এত বড় কথা বলা সত্ত্বেও পঞ্চপাণ্ডব কিন্তু চুপ করে রইলেন কর্ণের কথার, বা কর্ণের এই দ্রৌপদীর প্রতি তার যে এই তির্যক বাক্যবান, তার কোনো রকম প্রতিবাদ তারা করতে পারেনি। তারা নীরবে সব সহ্য করেছে। এটা তাদের অপারগতা ছাড়া কি বলা যেতে পারে? অপারগতার থেকেও বড় কথা হচ্ছে তাদের অকর্মণ্যতা। তারা পারেনি, পুরুষ হিসেবে, স্বামী হিসেবে তারা তার স্ত্রীর সম্ভ্রমকে রক্ষা করতে পারেনি। এটা তাদের পরাজয়, এটা তাদের হার। সেই হারের প্রতি ইঙ্গিত করেছে সে। কিন্তু যদি আপনাকে দাসী বলে অপমান করে থাকে, আপনার সম্ভ্রমের প্রতি সে ব্যঙ্গ করে থাকে, কিন্তু যে অন্যায়ের জন্ম দেয়, যে অন্যায় কর্ণের সঙ্গে হয়েছে, সেই অন্যায়ই জন্ম দিয়েছে এই অন্যায়। এইভাবে এই দুই বৃদ্ধের কিন্তু একটা ভূমিকা আছে, যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। যে নাটকের মধ্যে ধর্তাই বলতে যা বোঝায়, গানের মধ্যে ধর্তাই বলতে যা বোঝায়, যে একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে যাওয়া, একটা রেফারেন্স থেকে আরেকটা রেফারেন্সকে টেনে আনা, এই যে গাঁথা, হ্যাঁ, একটা সূত্র দিয়ে গাঁথতে হয় তো, প্রতিটা ফুল যেমন একটা সুতো দিয়ে গেঁথে তবেই তো একটা কমপ্লিট মালা তৈরি হয়, ঠিক তেমনি মহাভারত হচ্ছে একাধিক গল্পের বিন্যাস। প্রচুর প্রচুর গল্প এরকম, কিন্তু সেই গল্প থেকে নির্বাচিত পুষ্প চয়ন করে, সেই নির্বাচিত পুষ্পগুলোকে এক জায়গায় গেঁথে তাকে একটা সঠিক, অসাধারণ, অপূর্ব একটা মালার রূপ দেওয়াই হচ্ছে সবথেকে বড় কৃতিত্ব নাট্যকারের। এবং নাট্যকার সেই নাটকীয় এক একটা ঘটনাকে তিনি নির্বাচন করেছেন। কিন্তু সেই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো, সেই ঘটনাগুলো গাঁথুনিটা এমন হওয়া দরকার যে তার নাটকীয়তাটা যেন টান টান থাকে, কোথাও যেন তার স্থানগত, কালগত, চরিত্রগত যে বিন্যাস, যে ঐক্য, নাটকীয় ঐক্য, সেই নাটকীয় ঐক্য যেন বিন্দুমাত্র তিলার্ধ যেন কোথাও আলগা হয়ে না যায়, শ্লথ হয়ে না যায়। এবং নাটকের ক্ষেত্রে সবথেকে জরুরি হচ্ছে এই নাট্যবন্ধন যেটা, নাট্য ঐক্য যেটা, সেই নাট্য ঐক্যটাকে খুব ভালোভাবে বেঁধে রাখা, তাকে বিন্যস্ত করা। এবং এই বিন্যাসের কাজ, এই সূত্রধরের কাজ করেছে এই দুই বৃদ্ধ, যার জন্য দেখো রেফারেন্সগুলো কীভাবে এসেছে, যে একটা অন্যায় আরেকটা অন্যায়ের জন্ম দেয়, এই যে একটা ঘটনা আরেকটা ঘটনাকে টেনে আনছে। কোথাও কিন্তু আমাদের মনে হচ্ছে না যে এই ঘটনার টেনে আনাগুলো একটাও অপ্রাসঙ্গিক হচ্ছে, সবটাই কিন্তু প্রাসঙ্গিক। এবং এই প্রাসঙ্গিকতাগুলোকে যখন তিনি গাঁথছেন, এই দুই বৃদ্ধের কাজ হচ্ছে সেই প্রাসঙ্গিকতাকে গাঁথা। সুতরাং আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই কাব্যনাট্যের ক্ষেত্রে এই দুই বৃদ্ধের কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে। এই কাব্যনাট্যের যে বন্ধন, যে সুগ্রন্থন, সেই সুগ্রন্থনের কাজটা কিন্তু করেছে এই দুই বৃদ্ধ। আচ্ছা,
আপনারা ব্রাহ্মণ হয়ে বলবেন যে রাজকন্যার প্রার্থী হতে পারে কোনো সুতপুত্র। কত অদ্ভুত জন্ম হয় পাণ্ডব জায়া। আপনার যেমন যজ্ঞাগ্নি থেকে, যেমন সরবনে দেবসেনাপতির, তেমনি হয়তো যাজ্ঞসেনীকে যজ্ঞ থেকে তিনি সম্ভূত। অজনী সম্ভবা, তারও তো পিতৃপরিচয় জানা যায় না। তাহলে আপনি যদি অজনী সম্ভবা হতে পারেন, তাহলে কর্ণেরও হয়তো বা এইরকম কোনো জন্মবৃত্তান্ত আছে। জন্মবৃত্তান্তের ক্ষেত্রে জন্মবৃত্তান্তকে যদি মর্যাদা দিতে হয়, তাহলে সে মর্যাদা তো আপনিও পান না। আপনিও তো ধ্রুপদ রাজার পালিত দুহিতা, যাজ্ঞসেনী, যজ্ঞ থেকে আপনার জন্ম। মনে হয় আরও কিছু বক্তব্য ছিল আপনার। আমার বক্তব্য সরল। বর্ণভেদ যদি ব্রাহ্মণ বিধান, দ্রোণ তবু ক্ষত্রিয়, বিশ্বমিত্র বা ব্রাহ্মণ, কর্ণের বংশ পরিচয় যাই হোক, ব্যবহারে তিনি বীর। আমার বক্তব্য, বর্ণভেদ যদি ব্রহ্মার বিধান হয়, ব্রহ্মার বিধান যদি বর্ণভেদ হয়ে যায়, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তাহলে দ্রোণ তবু ক্ষত্রিয়, বিশ্বমিত্র ব্রাহ্মণ, কেমন? কিন্তু কর্ণের বংশ পরিচয় যাই হোক না কেন, তার একটাই পরিচয়, তিনি হচ্ছেন বীর। কর্ণের হীন জন্ম প্রমাণ হয়ে গেছে দূতসভায়। আচ্ছা, তারপরে এই কর্ণের জন্ম নিয়ে যখন প্রসঙ্গ উঠছে, তখন জনশ্রুতি এই ভীমসেন স্বয়ং যুধিষ্ঠিরের বাহু দগ্ধ করতে চেয়েছিলেন। এ যদি সত্য হয়, কর্ণ কেন দুষ্য? দেবী, মানুষের মনোভাব অনেক, প্রকাশভঙ্গি স্বল্প। হয়তো আপনার সেই 8 তীর এখানে মানে খুব অস্পষ্ট। যখন পাণ্ডবেরা ছিলেন পুত্তলির মতো, আরতির মুহূর্তে যখন পাণ্ডবেরা ছিলেন পুত্তলির মতো নিস্পন্দ আর প্রাচীনেরা বাকশক্তি রহিত, তখন কর্ণই প্রথম ধিক্কারে উন্মুখর হয়েছিলেন। কাকে ধিক্কার? আমার প্রতারিত পঞ্চস্বামীকে? কে জানে কর্ণের উক্তির উৎস কী ছিল? আক্রোশ না বেদনা, ঈর্ষা না মনস্তাপ? যে কথাটা তোমাদেরকে বললাম, যে সময়ে সমস্ত ভীষ্ম থেকে শুরু করে, বিদুর থেকে শুরু করে, মহাজ্ঞানী বিদুর, মহামতি ভীষ্ম, যুধিষ্ঠির, ইনক্লুডিং পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র, যারা প্রত্যেকে নিরুত্তর, নিশ্চুপ, যে সময় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, সেই নির্লজ্জময়, সেই অকথিত নির্যাতনের সময় এই সমস্ত পুরুষ তখন লজ্জায় আনতমুখী। তারা কেউ এগিয়ে আসেনি দ্রৌপদীর মর্যাদা, দ্রৌপদীর সম্ভ্রম, দ্রৌপদীর নারীত্বকে রক্ষা করতে। কিন্তু তখন একমাত্র ধিক্কার দিয়ে উঠেছিলেন কে? কর্ণ। সেই ধিক্কারের ইন্টারপ্রিটেশনটা দেখো, সেই ধিক্কারের ব্যাখ্যাটা কি? দ্রৌপদীর কাছে সেই ধিক্কার একরকমভাবে ব্যাখ্যাত হয়েছে, যে তাকে দাসী হিসেবে ধিক্কৃত করেছে। আর কি বলেছে? কাকে ধিক্কার? আমার প্রতারিত পঞ্চস্বামীকে। হ্যাঁ, কে জানে কর্ণের উক্তির উৎস কী ছিল? তুমি যেভাবে ইন্টারপ্রেট করছো, যাজ্ঞসেনী তুমি যেভাবে ইন্টারপ্রেট করছো, তার তো আরেকটাও ইন্টারপ্রিটেশন হয়। কারণ এই যাজ্ঞসেনী, যাকে কর্ণ মনে মনে আকাঙ্ক্ষা করেছিল, যাকে সে তার স্ত্রী হিসেবে গ্রহণ করবার জন্য তার সমস্ত পৌরুষ উন্মুখ হয়েছিল, যে রমণীকে সে তার 2 বাহুতে আলিঙ্গন করবে বলে তার সমস্ত স্বামিত্ব নিয়ে সে যেদিন মাথা উঁচু করে যেতে চেয়েছিল স্বয়ম্বর সভায়, তাকে গৌরবের সঙ্গে অর্জন করতে চেয়েছিল, সেখান থেকে তাকে পরাজিত হয়ে, তার সমস্ত মহিমা, তার সমস্ত বীরত্ব থাকা সত্ত্বেও, শুধু তার জন্ম কৌলিন্যের অভাবে তাকে পরাজিত হয়ে সেখান থেকে চলে আসতে হয়েছিল, বিতাড়িত হতে হয়েছিল। সেই যে মনস্তাপ, সেই যে বেদনা, তার কাঙ্ক্ষিত যে রমণী, যাকে সে স্ত্রী হিসেবে আকাঙ্ক্ষা করেছিল, তার সমস্ত প্রেমিক হৃদয়, তার সমস্ত পৌরুষ যাকে
গ্রহণ করবার জন্য উন্মুখ হয়েছিল, সেই রমণীকে যখন পঞ্চপাণ্ডব গ্রহণ করল, অথচ তার নারীত্ব, তার সম্ভ্রম, তার মান রক্ষা করতে তারা অক্ষম, তখন কি এই প্রেমিক হৃদয়ে যন্ত্রণায় ছটফটিয়ে উঠতে পারে না? তখন কি সে অভিমানে ক্ষুব্ধ হতে পারে না যে তার কাঙ্ক্ষিত প্রিয়তমার সম্ভ্রম, সতীত্ব, নারীত্ব রক্ষা করবার ক্ষমতা এই পঞ্চপাণ্ডবের নেই? সুতরাং যে ইন্টারপ্রিটেশন দ্রৌপদী করছে, তার আরেকটা ইন্টারপ্রিটেশনও আছে, তার আরেকটা ব্যাখ্যাও আছে, যে যন্ত্রণার কোন জায়গা থেকে, বোধের, অনুভূতির, ব্যক্তি অনুভূতির কোন মর্মস্থল থেকে রক্তাক্ত হতে হতে কর্ণের ভেতর থেকে এই ব্যঙ্গ, পঞ্চপাণ্ডবের প্রতি এই ব্যঙ্গ উৎস, ব্যঙ্গের উৎসভূমি। তখন আর পঞ্চপাণ্ডবের, প্রতারিত পঞ্চপাণ্ডবের প্রতি তার কোনো নেই, সমর্থন নেই, তার কোনো রকম মানবিক সহানুভূতি কাজ করছে না। পঞ্চপাণ্ডবের প্রতি তার কোনো সহানুভূতি নেই, কারণ তারা পারেনি কর্ণের যে স্বপ্নের নায়িকা, কর্ণের যে কাঙ্ক্ষিতা রমণী, তার সম্ভ্রম রক্ষা করতে, তার সতীত্ব রক্ষা করতে। এই অংশটাতে আমরা দেখতে পাচ্ছি দ্রৌপদীর সঙ্গে দুই বৃদ্ধের এক ধরনের আর্গুমেন্ট হচ্ছে। হ্যাঁ, সেই আর্গুমেন্টের মধ্যে দিয়ে কিন্তু কর্ণের চরিত্রের এই বিতর্ক এবং চাপানুতরের মধ্যে দিয়ে কর্ণের চরিত্রের বিভিন্ন দিক কিন্তু উন্মোচিত হচ্ছে, আর্গুমেন্টসগুলো চলছে। প্রথম বৃদ্ধ যেমন বলছেন যে আমার নিবেদন শুনুন, নির্দোষ কোনো মানুষই জগতে নেই। যেমন রামচন্দ্র অন্যায় যুদ্ধে বালিকে হত্যা করেছিল, দেবরাজ ইন্দ্র অহল্যাকে ধর্ষণ করে অভিশপ্ত হয়েছিল, আবার আমরাই তাকে শ্রদ্ধায় তার প্রতি আনত হই, ইন্দ্রের প্রতি, রামচন্দ্রের প্রতি, কারণ তাদের সদ্গুণ প্রচুর। তাতে দ্রৌপদীর বক্তব্য, কিন্তু পাণ্ডবদের পণ রক্ষার পরে বনবাস, অজ্ঞাতবাসের পরে যুধিষ্ঠিরের পঞ্চগ্রাম প্রার্থনার পরে এখনও তিনি দুর্যোধনের মিত্র, তিনি কি সজ্জন হতে পারেন? যারা সংকটকালে বিদ্রোহ করে তারা কি ভালো? হয়তো রাবণ ভ্রাতা বিভীষণের উত্তরে ইতিহাসে কর্ণ থাকবেন দৃষ্টান্ত। আমারও তাই আশঙ্কা। প্রথম বৃদ্ধ, আপনার শঙ্কার কারণ যুদ্ধ? দ্রৌপদী, আশঙ্কার একটিমাত্র কারণ হতে পারে পাণ্ডবের পরাজয়। অর্থাৎ কর্ণ পাণ্ডবদের বিরুদ্ধে, শঙ্কিত কুন্তী, শঙ্কিত পাঞ্চালী, কারণ তারাই জানে অর্জুনের সমকক্ষ বীর ত্রিভুবনে একজনই, তিনি হচ্ছেন কর্ণ। কর্ণই একমাত্র চাইলে অর্জুনকে পরাজিত করতে পারে, এবং অর্জুনকে পরাজিত করা মানে পাণ্ডবদের পরাজয়। আমি জানি দুর্যোধনের মিত্রেরাও তার অমিত্র, ভীম, দ্রোণ যুদ্ধ করবেন কৌরপক্ষে, কিন্তু শুধু বাহু বলে, অস্ত্র বলে নয়, মন প্রাণ হৃদয় দিয়ে নয়। তারা ধর্মের পক্ষপাতী। অতএব পাণ্ডবের, শুনেছি শল্য যোগ দেবেন কৌরব পক্ষে, মনে হয় খেলার ছলে, কেননা তিনি সতী মাদ্রীর সহোদর। পাণ্ডবের বিনাশ তা কাম্য হতে পারে না। শুধু কর্ণ আছেন পাণ্ডবের প্রতিশ্রুত শত্রু এবং পরাক্রান্ত। শুধু তিনি সর্বান্তঃকরণে যুদ্ধ করবেন, শুধু তিনি সম্ভবপর বাধা আমাদের সিদ্ধি। তাকে আমার ভয়। একদম পরিষ্কার বলে দিল যে পাণ্ডব পক্ষে, কৌরব পক্ষে যারা আছে তারা ওই নামকি বাস্তে যুদ্ধ করবে, সেখানে পাণ্ডব পক্ষের জয় সুনিশ্চিত। তা একমাত্র যিনি সর্বান্তঃকরণে পাণ্ডবের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তিনি হচ্ছেন কর্ণ। এবং পরিষ্কার বললেন তাকে আমার ভয়, আর তাই আমি এসেছি তাকে একটি পরামর্শ দিতে, যাতে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু হস্তিনাপুর ফিরে পাবে স্বাস্থ্য,
জয় হবে সত্যের। আপনারা বিদ্বান বিচার করে বলুন, আমি কি সাক্ষাৎ করব কর্ণের সঙ্গে, নাকি তা অনুচিত? অ্যাকচুয়ালি এখানে দ্রৌপদী যেভাবে কথাগুলো বলছে, কিছু কিছু সময় মনে হচ্ছে যে এই যে দ্বন্দ্বটা, যে দেখা করা উচিত কি উচিত না, হ্যাঁ, সাক্ষাৎ করব কর্ণের সঙ্গে নাকি তা অনুচিত হবে, একটা কনফ্লিক্ট। এই কনফ্লিক্টটা বেসিক্যালি দুই বৃদ্ধের সঙ্গে, বৃদ্ধের কাছে সে চাইছে, একটা পরামর্শ চাইছে। এই কনফ্লিক্টটা আসলে ইনার কনফ্লিক্ট, দ্রৌপদীর ভেতরকার কনফ্লিক্ট, দ্রৌপদীর নিজের মনের ভেতরকার দ্বন্দ্ব। নাটক মানেই তো দ্বন্দ্ব, নাটক মানেই চরিত্রের ভেতরকার ইনার কনফ্লিক্ট, নাটক মানেই চরিত্রের বাইরের দ্বন্দ্ব, বাইরের কনফ্লিক্ট। তবেই তো নাটকীয়তা, তবেই তো নাটক আস্তে আস্তে ইয়ের দিকে, ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যায়। এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। শেষ মুহূর্তে এসে এই যে আর্গুমেন্টসগুলো, বেসিক্যালি এই আর্গুমেন্টসগুলো যেন মনে হচ্ছে দ্রৌপদী নিজের ভেতরেই আর্গুমেন্টস হচ্ছে, কাটছে, আবার আর্গুমেন্টস হচ্ছে, আবার সেটাকে কাটছে। মানে কোনটা ঠিক পাঞ্চালী নিজেই দ্বিধান্বিত। কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, পাঞ্চালী নিজেই দ্বিধান্বিত। এবং এই যে তার ইনার কনফ্লিক্টটা, তার অন্তর্নিহিত দ্বন্দ্বটা, সেটারই একটা নাটকীয় চেহারা হচ্ছে এই দুই বৃদ্ধ এবং পাঞ্চালীর পারস্পরিক কথোপকথন। এইখানে তো নাটকীয়তাটা আরও জমাট বাঁধে, ধীরে ধীরে সেটা একটা রাইজিং অ্যাকশনের দিকে যেতে থাকে। এবং প্রত্যেকটা, যখন কুন্তি এসছে তার এক ধরনের রাইজিং অ্যাকশন ছিল, তার এক ধরনের ক্লাইম্যাক্স ছিল, তার এক ধরনের ফলিং অ্যাকশন ছিল। আবার দেখো দ্রৌপদী যখন ঢুকছে, উচিত কি অনুচিত, এই একটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে সে কর্ণের সঙ্গে দেখা করতে চাইছে। এইখান থেকে আবার এই দুই বৃদ্ধের সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে কিন্তু আরেক ধরনের রাইজিং অ্যাকশন তৈরি হচ্ছে। এবং দ্রৌপদীর সঙ্গে কথোপকথন, দ্রৌপদীর সঙ্গে কর্ণের যে বাক্য চালাচালি, এর মধ্যে দিয়ে আরেক ধরনের টেনশন তৈরি হবে, আরেক ধরনের নাটকীয় টেনশন মাউন্ট হবে। আবার সেইখান থেকে তার একটা ফলিং অ্যাকশন তৈরি হবে। এবং এই নাটকের মধ্যেই যে একটা মানে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে, মানে তিনটে ক্যারেক্টার, কুন্তি, দ্রৌপদী, কৃষ্ণ, তিনজনেই এসেছে কর্ণকে তার এই সত্য থেকে বিচ্যুত করে, তার এই অবিচল সত্য থেকে তাকে সরিয়ে নিয়ে ন্যায়ের পথে, সত্যের মানে ন্যায়ের পথে আর কি, অধর্মের পথে আনতে, সত্যের পথে আনতে। কিন্তু ধর্ম বলতে যেটা বোঝায়, সেই ধর্ম ইন্টারপ্রিটেশন বা সেই ধর্মের ব্যাখ্যা কর্ণের কাছে একরকম, সেই ধর্মের ব্যাখ্যা কুন্তির কাছে একরকম, দ্রৌপদীর কাছে একরকম এবং কৃষ্ণের কাছে একরকম। তাই যেটা করছে কর্ণ, সেই মনুষ্যত্বটাই হচ্ছে তার কাছে ধর্ম। সেখানে নীতি, অনীতি, নৈতিকতা, অনৈতিকতা কিচ্ছু যায় আসে না, মনুষ্যত্বের ধর্ম পালন করছে। আর এরা হচ্ছে ধর্ম, হচ্ছে সত্যের ধর্ম, নৈতিকতার ধর্ম। ফলে ধর্মের ইন্টারপ্রিটেশন, ধর্মের ব্যাখ্যা এই এক একটা চরিত্রের কাছে এক এক রকমভাবে কিন্তু ধরা পড়ছে। তো নাটকীয়তাটা তৈরি হচ্ছে এইভাবে। যদি আপনার অভীষ্ট এই রাষ্ট্রের কল্যাণ, যদি দ্বন্দ্বের সমাধান আপনার উদ্দেশ্য, তাহলে জানবেন লোকাচার তুচ্ছ, সংকোচ অনর্থ। যদি আপনি চান রাষ্ট্রের কল্যাণ করতে, তাহলে এই যে লোকাচার, তাহলে এই যে সংকোচ, এগুলোকে তুচ্ছ মনে করুন। আপনার কথায় আমি উৎসাহ পেলাম বলে, অর্থাৎ এইবার দ্রৌপদী কনফার্ম হলো যে সে যেতে পারে, কারণ সে নৈতিকভাবে চাইছে, সত্যের প্রতিষ্ঠা চাইছে, কারণ সত্যনিষ্ঠ হচ্ছে পাণ্ডবকুল। সুতরাং নৈতিকভাবে সে সমর্থনটা নিজের ভেতরে নিজে অর্জন করল, যে সে সত্যের পক্ষে, সে নীতির পক্ষে, সত্য রক্ষা
এবং নৈতিকতা রক্ষার দায় বা ধর্ম রক্ষার দায়ের জায়গাটা থেকে সে কর্ণকে অনুরোধ করতে চাইছে, কর্ণকে পরামর্শ দিতে চাইছে। সুতরাং দ্রৌপদী সত্য প্রতিষ্ঠার পক্ষে, ধর্ম প্রতিষ্ঠার পক্ষে, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে। এইভাবে সে এই যে কনফ্লিক্টটা, তার ইনার কনফ্লিক্ট যেটা চলছিল, সেই জায়গা থেকে একটা কনক্লুশনে সে চলে এলো, একটা উপসংহারে আসতে হলো তাকে। যেই উপসংহারের পজিটিভ ইয়েটাকে নিয়ে, এসেন্সটাকে নিয়ে, তার ইতিবাচকতাকে নিয়ে সে যাচ্ছে, সে অ্যাপ্রোচ করতে যাচ্ছে, সে প্রস্তাব রাখতে যাচ্ছে কর্ণের কাছে। পাঞ্চালীকে দেখে যখন বিস্মিত কর্ণ, দ্রৌপদী তোমার বিস্ময়ে আমি বিস্মিত নই কর্ণ, কেননা লোকে জানে আমি তোমার শত্রু। হয়তো তুমিও তাই ভাবো। কর্ণ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে, এখানে মাথায় রাখতে হবে এই দ্রৌপদী কিন্তু তার সেই কাঙ্ক্ষিত রমণী, যেই রমণীর জন্য একটা পুরুষ হৃদয় উন্মুক্ত ছিল তাকে স্ত্রী হিসেবে, তাকে তার মহীয়সী হিসেবে, তাকে তার প্রেমিকা হিসেবে গ্রহণ করার জন্য। যেই মহীয়সীকে অর্জন করবার সভাস্থল থেকে তাকে অপমানিত হয়ে মাথা নত করে বেরিয়ে আসতে হয়েছে। ধ্রুপদ কন্যা যার চিন্তা আমাকে বহুরাত্রি বিনিদ্র রেখেছিল, দিনের পর দিন অশান্ত, অপমানে দগ্ধ, প্রতিশোধ স্পৃহায় অস্থির, আর আকাঙ্ক্ষায় উত্তাল, নষ্ট আশা, ব্যর্থ পরিতাপ, দুর্মদ স্মৃতি, আমার অপকৃত নিষ্পাপ যৌবন। ভাবিনি সেই তোমাকে আবার চোখে দেখব। অর্থাৎ এই দ্রৌপদীকে নিয়ে কর্ণের একটা ফেজ, কর্ণের অনুভবের, কর্ণের বোধের একটা ফেজ। একদিকে এই দ্রৌপদীকে সে ভালোবাসে, এই দ্রৌপদী হচ্ছে তার কাঙ্ক্ষিত সেই নারী, আকাঙ্ক্ষা, যার জন্য তার অপহৃত নিষ্পাপ যৌবন। আবার অন্যদিকে তার জন্য সে অপমানিত, দিনের পর দিন অশান্ত, অপমানে দগ্ধ, প্রতিশোধ স্পৃহায় অস্থির, আর আকাঙ্ক্ষায় উত্তাল। তার মানে কর্ণের মানসিক যে একটা টেনশন, একটা সংকট, একদিকে তার আকাঙ্ক্ষা, একদিকে তার প্রতিশোধ স্পৃহা, একটি নারীকে কেন্দ্র করে। হ্যাঁ, একদিকে কাছে টানা, একদিকে তাকে দূরে ঠেলে দেওয়া, একটি নারীকে কেন্দ্র করে। অর্থাৎ কীভাবে তার হৃদয় প্রতি মুহূর্তে রক্তাক্ত হয়েছে, কীভাবে তার পৌরুষ বিক্ষত হয়েছে। কর্ণের চরিত্রের একটা দিক এখানে, সে তো হৃদয়হীন নয়, সে তো বোধহীন নয়, তার আকাঙ্ক্ষার নারী, তার ভালোবাসার নারী, তার স্বপ্নে আসা প্রেমিকা, তাকে সে আবার দেখবে। এই ছোট্ট একটা অংশের মধ্যে দিয়ে কর্ণের হৃদয়ের যে আরেকটা দিক, আরেকটা মাত্রা, আরেকটা শেড যেগুলোকে আমরা বলি, তো এগুলো ডিফারেন্ট শেডস অফ দ্য ক্যারেক্টার। কেমন এই শেডসগুলোকে কর্ণের এই চরিত্র, ভাবিনি তোমাকে আবার চোখে দেখব। দ্রৌপদী সহজ সুরে, হঠাৎ ইচ্ছে হলো তোমাকে আবার দেখি। তোমার ইচ্ছে হলো, স্নিগ্ধ ছায়া কোমল হয়ে আসে সুন্দর এই বনভূমি, মাঝে মাঝে গুঞ্জন পতঙ্গের, মাঝে মাঝে মর্মর পল্লবের, বলে একটা প্রকৃতির একটা সুন্দর মনোরম দৃশ্যের বর্ণনা করছেন। এখানে কি এই আকাশের তলে নির্জনতায় মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তুমি ভুলে যাবে আমি তোমার বৈরী পত্নী? আমি ভুলে যাব তোমার উপর আমার আক্রোশ? সম্ভব কি নয়? সম্ভব কি নয়? মানে কি সুন্দর সিকোয়েন্সটা তৈরি করলেন, যে প্রকৃতির এই যে একটা মনোরম প্রেক্ষাপট, দৃশ্যায়ন, এখানেও কি আমরা মনে রাখবো যে আমরা পরস্পরের শত্রু, আমরা পরস্পরের বৈরী? আমরা কি একবারের জন্য ভাবতে পারি না যে তুমি ভুলে যাবে আমি তোমার বৈরী পত্নী, আমি ভুলে যাব তোমার উপর আমার আক্রোশ? কেন?
কেন ভুলে যাব? যে ক্ষণে, যে মুহূর্তে, যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি, সেই স্থানের, সেই সময়ের, সেই পরিবেশের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য সব বৈরিতাকে ধুয়ে মুছে, সমস্ত ক্লিষ্টতা, সমস্ত মালিন্যকে ধুয়ে মুছে কি পারে না আমাদের দুজনকে আবার কাছাকাছি আনতে, কোনো বন্ধুত্বের নিগড়ে আবার বাঁধতে? মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তোমার আর আমার মধ্যে প্রীতি বিনিময়। জিজ্ঞাসা, কারণ দ্রৌপদী যে তাকে পরামর্শ দেবে, তার কাছে যে প্রস্তাব দেবে, তার একটা তো পটভূমিকা থাকা দরকার, তার একটা তো প্ল্যাটফর্ম থাকা দরকার, যেখানে দাঁড়িয়ে দ্রৌপদী বলতে পারে যে তুমি পাণ্ডব পক্ষে ফিরে এসো, বা দ্রৌপদী বলতে পারে যে জ্যেষ্ঠ পাণ্ডব হিসেবে আমার প্রতি তোমার দাবি আছে, আমি তোমারও মহীয়সী, আমি তোমারও অঙ্কশায়িনী হতে পারি। কারণ দ্রৌপদী জানতেন যে দ্রৌপদীর প্রতি কি মারাত্মক আকর্ষণ কর্ণের ছিল। সেই জায়গাটাতে আসতে গেলে যা পরিবেশ, যা প্রতিবেশ, সেই জায়গা থেকে তো দাঁড়িয়ে কর্ণকে তিনি প্রস্তাব দিতে পারেন না। ফলে তাকে এটা ভাবতেই হয়েছে যে বৈরিতার, ওই যে পারস্পরিক বৈরিতার যে সেই ক্লিশে জায়গাটা, সেই জায়গাটা থেকে কোথাও যেন দুজনকেই সরে আসতে হবে। দুজনকেই সরে এসে কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে তাদের এমন একটা সম্পর্ক স্থাপন করতে হবে, যেই জায়গাতে দাঁড়িয়ে দ্রৌপদী এই কথাগুলো বলতে পারে। এগুলো হচ্ছে সিচুয়েশনস তৈরি, এগুলো হচ্ছে নাটকের এক একটা সিচুয়েশন, নাটকের এক একটা মুহূর্ত তৈরি। কিন্তু এই নাট্যিক মুহূর্ত, এই টানটান নাট্যিক মুহূর্তগুলো কি অদ্ভুত কাব্যিক। যে সময়টা তিনি প্রকৃতির বর্ণনা দিচ্ছেন, সেটা তো একটা কবিতা, কবিতা ছাড়া আর কিছুই নয়। এটা স্নিগ্ধ ছায়া রৌদ্র কোমল হয়ে আসে সুন্দর এই বনভূমি, মাঝে মাঝে গুঞ্জন পতঙ্গে, মাঝে মাঝে মর্মর পল্লবে, তাছাড়া আর শব্দ নেই। সম্ভব কি নয় কর্ণ, সম্ভব কি নয় এখানে এই আকাশের তলে নির্জনতায় মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তুমি ভুলে যাবে আমি তোমার বৈরী পত্নী, আমি ভুলে যাব তোমার ওপর আমার আক্রোশ। সম্ভব কি নয়, সম্ভব কি নয় মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তোমার আর আমার মধ্যে প্রীতি বিনিময়? আকুল হয়ে দ্রৌপদী তাকে অনুরোধ করছেন। তার প্রেমিকা, তার স্বপ্নে আসা রমণী, তার যৌবনের স্বপ্ন, তাকে আকুল হয়ে প্রস্তাব দিচ্ছে যে সেই বৈরিতার জায়গা থেকে নেমে এসে কোথাও কি প্রীতি বিনিময়, প্রীতির বন্ধন তোমার সাথে আমার কিছুক্ষণের জন্য করাও সম্ভব নয়। এই যে সাংঘাতিক একটা টেনশন তৈরি হচ্ছে সিচুয়েশনের দিক থেকে, পরিবেশগত দিক থেকে, ঘটনার উপস্থাপনার দিক থেকে কি সাংঘাতিক একটা টানটান পরিবেশ তৈরি হচ্ছে। এটাই তো নাটকীয়তা। অথচ এই নাটকীয়তার সঙ্গে কি অনায়াসে মিলে যায় কবির ভাবনা, কি অনায়াসে মিলে যায় কাব্য ভাবনার যে ব্যঞ্জনাময় প্রকাশ। কর্ণ, মধুময় তোমার বাক্য দ্রৌপদী, কিন্তু দুঃখ এই বনভূমি দিয়ে, শুধু বনভূমি দিয়ে রচিত নয় পৃথিবী, শুধু পতঙ্গের গুঞ্জন দিয়ে নয়, অর্থাৎ কেবলমাত্র স্বপ্ন নয়, রিয়ালিটি, বাস্তব। এইটা তো মানে এইটা তো জীবন নয়। তুমি বলছো ভেবে নেওয়ার কথা, কিন্তু জীবনটা আরও কঠিন। সেখানে শুধু পতঙ্গ, সেখানে বনভূমি, সেখানে পল্লবের মর্মর গুঞ্জন, সেইটা তো নয়। এখানে আছে চক্রান্ত, এখানে আছে সংঘর্ষ, এখানে আছে অস্ত্রের ঝনঝনানি, এখানে আছে যুদ্ধক্ষেত্রের রক্তাক্ত সেই রণাঙ্গন, এখানে আছে
স্বজনের মৃত্যু, এখানে আছে স্বজনহারা পরিবারের আর্তনাদ। দ্যাট ইজ রিয়ালিটি, দ্যাট ইজ রিয়ালিটি। সেই জন্যই যেহেতু সময় এত অল্প, যেহেতু সময় আর নেই, ক্ষণকাল পরে কর্ণ মন্ত্রণা সভা বিফল হলো, এবার যুদ্ধ আসুন, অনিবার্য। কিছু বলছো না, আরও এক ধাপ এগিয়ে যায়। কুন্তী যে প্রস্তাব নিয়ে এসেছিল সেখান থেকে আমরা দেখলাম আরও এক ধাপ এগিয়ে গেল, মন্ত্রণা সভা বিফল হয়েছে, সুতরাং যুদ্ধ সুনিশ্চিত। যদি অনিবার্য হয় মন্তব্য অবান্তর। 13 বছর ধরে আমি ছিলাম এই দিনের অপেক্ষায়, অহর্নিশ লালন করেছি ইচ্ছা। দুর্যোধনের উরুচূর্ণ হবে, দুঃশাসনের বাকুচ্ছিন্ন হবে আমার আনন্দ। মনে মনে বলেছি, হে যুদ্ধ, হে পাপ নাশন, ভীষণ অগ্নিকাণ্ড দেখা দাও, উদিত হও, রক্তবর্ণ উদ্ধার। কিন্তু আজ যুদ্ধের পূর্বক্ষণে এই ভঙ্গুর স্তব্ধতার মুহূর্তে আমার মনে সংশয়। একদিন আমি চেয়েছি যুদ্ধে দুর্যোধনের উরুভঙ্গ হোক, একদিন আমি চেয়েছি দুঃশাসনের বাকুচ্ছিন্ন হোক, একদিন আমি যুদ্ধকে কামনা করেছি যেদিন আমার কেশপাশ ধরে টেনে নিয়ে গেছে দুঃশাসন, ভারী রাজসভায় আমাকে বিবস্ত্র করেছে, যেদিন দুর্যোধন তার উরু দেখিয়ে আমাকে আহ্বান করেছে, আমার সতীত্বকে আহ্বান করেছে, আমার নারীত্বকে আহ্বান করেছে, সেদিন যুদ্ধ ছিল আমার কাছে কাঙ্ক্ষিত, সেদিন এই রণক্ষেত্র ছিল আমার কাছে কাঙ্ক্ষিত। কিন্তু আজ আমার মনে সংশয়। কেন সংশয়? সংশয় হচ্ছে এই কারণেই, কর্ণ অর্জুনের বিপক্ষে। সেদিন আমি জানতাম আমার পাণ্ডব পক্ষের জয় সুনিশ্চিত, কিন্তু যখন থেকে জানি যে কর্ণের মতন বীর অর্জুনের প্রতিপক্ষ, সেদিন থেকেই আমার সংশয়। আমি দ্বিধাগ্রস্ত। সংশয় কেন? পাছে পাণ্ডবের পরাজয় ঘটে। দ্রৌপদী, কৃষ্ণ বলেছেন পাণ্ডবের জয় নিশ্চিত, আমি তাকে বিশ্বাস করি, কিন্তু এখন দেখছি যুদ্ধের আয়োজন আমার ইচ্ছাকে বহু দূর ছাড়িয়ে এলো। দুঃশাসনের বাকুচ্ছিন্ন, দুর্যোধনের উরুচূর্ণ, কিন্তু শুধু তাই নয়, আরও হবে, আরও অনেক, যা আমি চাইনি, এখনও চাই না। হিংসার উত্তরে প্রতিহিংসা। যুদ্ধকে কৃত্য বলে মেনেছেন চিন্তাহীনভাবে। এখন আমার মনে প্রশ্ন এই কর্ণ। দ্রৌপদী যেটা বলছেন যে তিনি পাণ্ডব পক্ষের জয় সম্পর্কে সুনিশ্চিত, কারণ সে অ্যাসিওরেন্স, সে আশ্বাস কৃষ্ণ দিয়েছেন। কিন্তু এই যুদ্ধ কেবলমাত্র পাণ্ডবকুলকে রক্ষা করবে, কুলের জয় এনে দেবে, আর কৌরব পক্ষের পরাজয়ের মধ্যেই স্থিমিত থাকবে না। বহু রক্তক্ষয়, বহু বীরের প্রাণনাশ, বহু স্ত্রী স্বামী হারা, বহু মাতা পুত্র হারা হবেন, বহু স্বজন হারা পরিজনের হাহাকারে একেবারে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। সুতরাং দূর দূরান্ত থেকে রাজন্যেরা এসেছেন রক্তাক্ত এই উৎসবে যোগ দিতে, ক্ষুদ্র কোনো উচ্চাসা পূরণের জন্য নয়। কিংবা যেহেতু রাজা তারা বংশ পরম্পর যুদ্ধকে কৃত্য বলে মেনেছেন চিন্তাহীনভাবে। এখন আমার মনে প্রশ্ন এই কর্ণ, তুমি কুরুবংশের কেউ নও, তুমি রাজবংশের কেউ নয়, এই যুদ্ধে তোমার স্থান কোথায়? ঘুরে ফিরে কিন্তু সেই কথা। এই যে প্রসঙ্গটা, তার মানে এনি হাও, ছলে বলে কৌশলে যে কোনোভাবেই হোক কুরুক্ষেত্রের সম্ভাব্য যুদ্ধ থেকে কর্ণকে সরিয়ে দিতে হবে। নয়তো কৃষ্ণ যে আশ্বাস দিয়েছেন, কৃষ্ণের আশ্বাসের প্রতি পাঞ্চালী যতই বিশ্বাসী হন, যতই তিনি আশ্বস্ত হন, কিন্তু তবু কোথাও কাঁটার মতন পাঞ্চালীকে প্রতি মুহূর্তে রক্তাক্ত করছে রণক্ষেত্রে কর্ণের অনুপ্রবেশ বা রণক্ষেত্রে কর্ণের উপস্থিতি অর্জুনের বিরুদ্ধে নিষ্কণ্টক হতে পারছে না। কৃষ্ণের আশ্বাস সত্ত্বেও পাণ্ডব পক্ষের জয় কখনোই নিষ্কণ্টক হতে পারছে না, কারণ প্রতিপক্ষে রয়েছে কর্ণের মতন বীর। সুতরাং পুত্রের দাবি নিয়ে কুন্তী চেয়েছিল কর্ণকে
এই এই জায়গা থেকে কর্ণের এই সত্যের জায়গাটা থেকে তাকে প্রত্যাখ্যান করিয়ে তাকে সরিয়ে নিয়ে গিয়ে নিজ পক্ষে নিয়ে আসতে ব্যর্থ হয়েছেন। দ্রৌপদী আরও কৌশলী, একেবারে পলিটিক্যালি তিনি রাজনৈতিকভাবে তিনি চালটা চাললেন। কারণ ক্ষত্রিয় ছাড়া যুদ্ধে তুমি প্রবেশ করতে পারবে না, বা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবার অনুমতি তোমার নেই। তাহলে তুমি তো রাজবংশের কেউ নও, তুমি কুরুবংশের কেউ নও, তুমি রাজবংশের কেউ নও, তাহলে এই যুদ্ধে তোমার স্থান কোথায়? অর্থাৎ বংশকৌলিন্যে তুমি ক্ষত্রিয় নও। একদম পলিটিক্যালি এটাকে মানে সাংঘাতিক রাজনীতির যে কূটনৈতিকতা বলতে যা বোঝায়, দ্রৌপদী একেবারে যথার্থ কূটনৈতিকভাবে সেই চালটা চেলে দিলেন। আমার মর্মকথা তুমি প্রকাশ করলে পাঞ্চালী। আমিও তাই ভাবি মনে মনে যে আমি কে, কি আমার পরিচয়? আমি পাণ্ডব নই, আমি কৌরব নই, অনাত্মীয় এক আগন্তুক, কালো স্রোতে ভাসমান এই এক পাত্র। আমি নিয়েছিলাম যোদ্ধার বৃত্তি, সুতপুত্র হয়েও চেয়েছিলাম অর্জুনের প্রতিদ্বন্দ্বী হতে কোনো একদিন কোনো এক স্বয়ম্বর সভা। আমি সেই ব্যক্তি যে স্বয়ম্বর সভায় অপমানিত হয়ে আমি নিজেকে অর্জুনের প্রতিদ্বন্দ্বী করে তুলতে চেয়েছিলাম। দিস ইজ মাই আইডেন্টিটি। এটাই হচ্ছে আমার পরিচয়, আমার একটাই পরিচয়, আমি অর্জুনের প্রতিদ্বন্দ্বী বীর। আমি এইভাবে নিজেকে তৈরি করেছি। সুতরাং যে পরিচয়ের কথা তুমি বলছো, সেই পরিচয়ের ব্যাখ্যা আমার কাছে এই রকম। অর্জুনের প্রতিদ্বন্দ্বী, দ্রৌপদীর কোণে ঠোঁটের কোণে হাসি। একটা নতুন কথা শোনালে, অথচ মাঝে মাঝে অদ্ভুতভাবে তোমাকে অর্জুনেরই আত্মীয় বলে মনে হয়। আরেকটা চাল, মানে খুব সুচারুভাবে দ্রৌপদী পলিটিক্যাল চাল বলতে যা বোঝায়, রাজনীতির চাল বলতে, কূটনীতির চাল বলতে যা বোঝায়, একটার পর একটা সেইভাবে একেবারে যেন সুতো ছেড়ে যাচ্ছেন দ্রৌপদী। যে অর্জুনকে তুমি বলছো যে অর্জুন তোমার প্রতিপক্ষ, অথচ কখনো কখনো মনে হয় তুমি অর্জুনেরই আত্মীয়। তোমার বীরত্ব, তোমার মহিমা, তোমার সম্ভ্রম সব কিছুই কোথাও যেন জানান দেয় যে তুমি অর্জুনের মতোই। একটা নতুন কথা শোনালে পাঞ্চালী। এ কথা কেউ তো আগে তোমাকে বলেনি। তোমার হাসিতে, হাতের ভঙ্গিতে, কখনো তোমার কণ্ঠস্বরে, ওষ্ঠরেখায় যেন দুই ভাই তুমি আর অর্জুন। তোমার কল্পনা শক্তি প্রখর, কিন্তু হয়তো কিছু আছে যা বংশ দিয়ে বিচার্য নয়, স্বতঃস্ফূর্ত আকস্মিক কোনো কৌলিন্য। আমি আজ তাই দেখছি তোমার মধ্যে। সত্যি বলতে তোমাকে আমি এই প্রথম দেখলাম। জায়গাটা বলে দিল, তোমাকে আমি এই প্রথম দেখলাম। কারণ স্বয়ংবর সভায় যখন দ্রৌপদী উঠেছিলেন, কর্ণকে দেখার আগেই, কর্ণ যখন উঠেছিল তখন রাজপুরোহিত দ্রৌপদীর কানে কানে বলে দিয়েছিল যে ইনি সুতপুত্র, তোমার বরণীয় নয়। ফলে আমি তোমার দিকে সেদিনকে তাকিয়ে দেখিনি। আজ আমি তোমাকে দেখে মনে হচ্ছে তোমার আয়ত চোখ, তোমার ওষ্ঠ, তোমার বাহু, তোমার পৌরুষ সবই যেন অর্জুনের মতো, ক্ষাত্র বীরের মতো। সেই মুহূর্তে তুমি যখন দ্বারো পথে আমার দৃষ্টি তোমার দিকে ছুটে গেল, সেই মুহূর্তে তুমি নিষ্ক্রান্ত হলে। কর্ণ, দীর্ঘশ্বাস কেন? ভালো নয় পাঞ্চালী, ভালো নয় নতুন করে বেদনা জাগানো, নতুন করে সেই জ্বালা, সেই প্রতিকারহীন অবিচার ছটফটিয়ে উঠেছে। কর্ণর মধ্যে এক ধরনের বিচলন আমরা দেখতে পাচ্ছি। বিচলন হওয়ার তো অনেকই কারণ আছে। প্রথমত দ্রৌপদী, তার প্রেয়সী, তার কাঙ্ক্ষিত রমণী, তার মুখ থেকে যখন এই কথাগুলো শুনছেন, এবং সেই স্বয়ম্বর সভায় তার অপমানের সেই জ্বালা, কোথাও যেন দ্রৌপদী নতুন করে সেই জায়গাটাতে আঘাত করলেন। নতুন করে রক্তক্ষরণ, নতুন করে জ্বলন। তাই এই বিচলন কর্ণের মধ্যে। ভালো নয় পাঞ্চালী, ভালো নয় নতুন করে বেদনা জাগানো। তোমার দ্রুপদ কন্যা, ফিরে যাও,
তোমার রূপের রশ্মি আমার পক্ষে দুঃসহ, তোমার ললিত কণ্ঠ আমার পক্ষে উৎপীড়ন। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যে দ্রৌপদীর প্রতি এক ধরনের তীব্র আকর্ষণ যেন কর্ণকে দুর্বল করে দিচ্ছে। কর্ণ পুরুষ, কর্ণ ব্যক্তি, যার জন্য তার আকাঙ্ক্ষার রমণী, আকাঙ্ক্ষার নারী যখন একেবারে তার চোখের সম্মুখে উপস্থিত হয়ে তাকে এই ধরনের কথা বলছে, তার রূপের এইভাবে ব্যাখ্যা করছে, তখন পুরুষ হিসেবে এক তীব্র আকর্ষণ নারীর প্রতি, এবং এই বিচলন কর্ণ নিজের ভেতর থেকে অনুভব করছে। তাই সে দুর্বল হয়ে যাওয়ার মুহূর্তেই বলেছে যে তোমার রূপের রশ্মি আমার পক্ষে দুঃসহ, তোমার ললিত কণ্ঠ আমার পক্ষে উৎপীড়ন। সে ভেতরে ভেতরে দুর্বল হয়ে যাচ্ছে। তীব্র আকর্ষণে সে নিজের সংযম, চরিত্রের সংযম, তার চরিত্রের কাঠিন্য, তার চরিত্রের একমুখীনতার উপর, তার চরিত্রের উপর যে তার তীব্র নিয়ন্ত্রণ, সব কিছুই যেন কোথাও আলগা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে তার নিয়ন্ত্রণের রশি যেন কোথাও খসে পড়ছে। এখনও জ্বালা, এতদিন পরেও। দূতসভায় তোমার প্রতিশোধ কি পূর্ণ হয়নি? তোমার মনে আছে দূতসভায় আমি কি বলেছিলাম, কি করেছিলাম? আমি ছিলাম আর্ত, উদ্ভ্রান্ত, তোমাকে লক্ষ্য করিনি। আমারও স্মৃতি অস্পষ্ট, শুধু মনে পড়ে হঠাৎ তোমাকে সভাস্থলে দেখতে পেলাম। চোখে তোমার অশ্রুর বন্যা, চোখে তোমার রোষাগ্নি, বিশ্বস্ত কেশ, বিশৃঙ্খল বসন, লজ্জায় তুমি উজ্জ্বলতর, অপমানে দেদীপ্যমান, লেলিহান বন্যী শিখার মতো সুন্দর, বজ্রাহত তরণীর মতো অশান্ত। কি অসাধারণ এখানে বর্ণনা! এক আশ্চর্য অরুন্তদ উন্মোচন, এক অবিশ্বাস্য চিত্ত মন্থন আবির্ভাব। আর সেই মুহূর্তে আমারও শোনিত হলো প্রজ্বলন্ত। আমার মস্তক যেন দীর্ণ, আমার চিন্তায় অন্ধকার, আমার স্নায়ুতন্ত্রে কম্পমান উন্মাদনা, কামনা, ক্রোধ, দুঃখ সব একসঙ্গে। কি জটিল একটা মুহূর্ত, কি অদ্ভুতভাবে তার ব্যাখ্যা। এই ব্যাখ্যা একদিকে যেমন নাটকীয়তা, একদিকে তার ব্যঞ্জনা, মানে তার অভিব্যক্তিতে কি অসম্ভব কাব্যিক একটা উদ্ভাস। মানে নাটক আর কবিতা দুটো যেন মিলেমিশে এক হয়ে গিয়ে কি অসম্ভব একটা রোম্যান্টিক সিকোয়েন্স, চূড়ান্ত নাটকীয় একটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি করছে যখন কর্ণ এই কথাগুলো বলছে। কামনা, ক্রোধ, দুঃখ, পরস্পর বিরোধী এক একটা অনুভূতি। একদিকে কামনা, একদিকে ক্রোধ, একদিকে দুঃখ, হ্যাঁ, পরস্পর বিরোধী এক একটা অনুভব তাকে বিচলিত করছে, তাকে উদ্ভ্রান্ত করছে। বিশাল কামনা, সীমাহীন দুঃখ একসঙ্গে যে আমার কাঙ্ক্ষিত নারীকে তারা রক্ষা করতে পারছে না। তার দিকে যেমন একদিকে দ্রৌপদীর প্রতি তার আকাঙ্ক্ষা, দ্রৌপদীর ওই সভাস্থলে তার যে রূপের, আগুনের মতন রূপের যে প্রকাশ, সেই প্রকাশ থেকে কামনা জর্জর কর্ণ। তার একদিকে যেমন তার বিশাল কামনা, সে তখন সেই অবস্থায় দ্রৌপদীকে সে কামনা করছে, তার পৌরুষ কামনা করছে নারীকে। কোন সময়? যে সময় নারী বিবশনা হয়ে পড়ছে। তার পাশাপাশি দুঃখ যে এই নারীকে সে রক্ষা করতে পারছে না, এই নারীর যে স্বামী তারা পারছে না এই নারীর নারীত্বকে রক্ষা করতে, তার সম্ভ্রমকে রক্ষা করতে, তার মানকে রক্ষা করতে। আমি কি হেসে উঠেছিলাম? কিন্তু তারপর ঠিক মনে পড়ে না আমি কি হেসে উঠেছিলাম, যেন মদিরায় মত্ত উদ্গীর্ণ করেছিলাম কোনো বাক্য, আমার নক্কার। শুধু এইটুকু জানি, আমার সেই অন্ধ উচ্ছ্বাসের অর্থ কেউ বোঝেনি। এই হলো কর্ণ। শুধু আমি জানি
আমার সেই অন্ধ উচ্ছ্বাসের অর্থ কেউ বোঝেনি। ওই যে বললাম ইন্টারপ্রিটেশনটা, দ্রৌপদী একরকমভাবে ইন্টারপ্রিট করেছে, কিন্তু সেই বৃদ্ধ বলেছিল যে এই যে ওই দাসী নিয়ে যে কথাটা বলেছিল তার উৎস তো অন্য কিছু হতে পারে। তার উৎস হচ্ছে সীমাহীন কামনা, তার সাথে নিদারুণ ক্রোধ, তার সাথে অপরিসীম দুঃখ। এই পরস্পর বিরোধী এক একটা অনুভব তার ভেতরে যে নিদারুণ একটা ঝঞ্ঝা তৈরি করেছে, এক প্রবল ঝড় তৈরি করেছে। সেই ঝড়ে বিপর্যস্ত বিধ্বস্ত সেই মদিরায় যেমন মানুষ হয়ে যায় আর কি, দিশাহীন হয়ে যায়, জ্ঞানহীন হয়ে যায়, তার সচেতনতা লুপ্ত পায় আর কি, সেই রকমভাবে সিচুয়েশন বা পরিস্থিতি তাকে সেই দিকে নিয়ে গেছে। সুতরাং সেই মুহূর্তে, সেই সংকটের মুহূর্তে তার মুখ থেকে যেগুলো নিঃসৃত হয়েছে সেগুলো চরম দুঃখের একটা জায়গা থেকে, রক্তাক্ত হয়ে যাওয়া এক একটা, মানে প্রতিটা কথার সঙ্গে মিশে আছে যেন, প্রতিটা ধিক্কারের সঙ্গে, প্রতিটা শ্লেষের সঙ্গে, প্রতিটা তীর্যক ব্যঙ্গের সঙ্গে মিশে আছে তার ভেতরকার এক একটা রক্তবিন্দু, তার হৃদয় থেকে যেগুলো খরিত হয়েছে। তাই সেটা কেউ বুঝতে পারেনি, প্রতিটা ক্ষেত্রেই সেটা ভুল ব্যাখ্যা হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত রইল। আস্তে আস্তে এটা শেষ করে দেবো। আশা করি সব কিছুই বুঝতে পারছো। কাব্যনাট্য, নাটকীয়তা, কাব্যিক সুষমা, কর্ণের চরিত্র, দ্রৌপদী, কুন্তির চরিত্র, আমি ওই জন্যই একেবারে প্রায় লাইন বাই লাইন টেক্সটটা পড়ানোর চেষ্টা করছি, যে যতগুলো টপিকস আছে প্রত্যেকটা টপিক্সকেই কিন্তু আমি চেষ্টা করছি যখন সিকোয়েন্সগুলো পড়াচ্ছি তখন সেগুলোকে এক্সপ্লেন করবার। তোমাদের কাছে আমার অনুরোধ হচ্ছে যখন এই ক্লাসটা শুনবে টেক্সটটা হাতের কাছে রাখবে আর একটা পেন্সিল রাখবে। যে জায়গাগুলোতে আমি যেগুলো বলছি, কর্ণের চরিত্রের শেডস বলছি, যেখানে দ্রৌপদীর চরিত্রের বিভিন্ন জায়গাগুলো বলছি, সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলো টেক্সটের মধ্যে পাশে পাশে দাগ দিয়ে পয়েন্ট আউট করে রাখবে। যেখানে আমি কাব্যিক সুষমা বলছি, যেখানে নাটকীয়তা মাউন্টেড হচ্ছে, যেখানে নাটকীয়তা রাইজিং অ্যাকশানে যাচ্ছে, যেখানে নাটকীয়তা এবং কাব্যিক সুষমা দুটো একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়ে একটা অন্য মাত্রা পাচ্ছে নাটকের, সেই জায়গাগুলো সব পয়েন্ট আউট করলেই দেখবে যে যখন আমাদের এইটা পড়া শেষ হবে তখন দেখবে প্রত্যেকটা অ্যান্সারই তোমার ওই টেক্সটের মধ্যে তুমি করে রেখেছো, জট ডাউন করে রেখেছো, পয়েন্ট আউট করে রেখেছো। তখন কিন্তু লেখার খুব সুবিধে হবে। আমি যেভাবে বললাম এইভাবে টেক্সটটাকে পড়ো, দেখবে প্রত্যেকটাই আমি ছুঁয়ে যাচ্ছি, প্রত্যেকটাই আমি ব্যাখ্যা করছি, আমি বিশ্লেষণ করছি, কারণ এইটার উপরে খুব বেশি রেফারেন্স কিন্তু কোথাও তুমি পাবে না। আমি কিছু পাঠিয়ে দেবো বটে, কিন্তু খুব বেশি পাবে না। কিন্তু যেভাবে আমি পড়াচ্ছি আমার ধারণা এইটা লিখতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, কেমন লাগলো জানিও।